বিশ্বের পঞ্চম র্যাঙ্কিংয়ের একটি ফুটবল দল দক্ষিণ এশিয়ায় এসে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা একটি দলের বিপক্ষে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? অথচ সেই অবিশ্বাস্য মুহূর্তই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী ৩রা অক্টোবর ফুটবল প্রেমীরা দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম চমকপ্রদ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সাক্ষী হতে চলেছেন। কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে প্রস্তুত ব্রাজিল। তবে এই ম্যাচটি শুধু ৯০ মিনিটের ফুটবল ম্যাচ নয়, এর পেছনে রয়েছে ফুটবল কূটনীতি, কৌশলগত পরিকল্পনা, আর্থিক শক্তি, বৈশ্বিক মার্কেটিং এবং ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ব্রাজিল জাতীয় দলের প্রতি দশকের পর দশক ধরে দেখিয়ে আসা অসাধারণ ভালোবাসার গল্প। তাহলে কিভাবে সম্ভব হলো এই স্বপ্নের ম্যাচ? কেন ব্রাজিল ভারতের বিপক্ষে খেলতে রাজি হলো? এশিয়ার অন্য কোনো শহরকে বাদ দিয়ে কেন কলকাতাকেই বেছে নেওয়া হলো ভেন্যু হিসাবে? আর হয়তো সবচেয়ে বড় প্রশ্ন, ভারত যদি এমন একটি ম্যাচ আয়োজন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর উন্মোচন করবে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ফুটবল গল্পের পেছনে লুকিয়ে থাকা আরও একটি চমকপ্রদ অধ্যায়। বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল এবার মুখোমুখি হবে বিশ্বের ১৩৮তম র্যাঙ্কিংয়ের দল ভারতের। কাগজে কলমে এই দুই দলের মধ্যে পার্থক্য বিশাল। সাধারণত এমন একটি ম্যাচকে অসম্ভব বলেই মনে হতে পারে, কারণ বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বিশ্বের শীর্ষস্থানীয় জাতীয় দলগুলো সাধারণত নিজেদের সমমানের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই ম্যাচ খেলে। তবে আন্তর্জাতিক ফুটবল সবসময় শুধু র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে না। কখনো কখনো সময়, পরিকল্পনা, ব্যবসায়িক স্বার্থ এবং কূটনৈতিক সম্পর্ক খেলার মাঠের সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর ব্রাজিল বনাম ভারতের এই আসন্ন ম্যাচটি তারই একটি দুর্দান্ত উদাহরণ, যেখানে এসব বিষয় একসঙ্গে মিলিত হয়ে ইতিহাস তৈরির সুযোগ তৈরি করেছে। এই ম্যাচটি সম্ভব হওয়ার অন্যতম প্রধান কারণ হল অক্টোবরে নির্ধারিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের উইন্ডো। এই নির্দিষ্ট আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার জন্য ছেড়ে দিতে বাধ্য থাকে। ব্রাজিল ইতোমধ্যেই ওশিয়ানিয়া অঞ্চলে একটি সফরের পরিকল্পনা করেছিল, যেখানে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বের ওই অঞ্চলে সফর করবে, তাই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এশিয়ার এমন একটি কাছাকাছি গন্তব্য খুঁজতে শুরু করে যেখানে তারা আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে। এতে ভ্রমণের সময় এবং অতিরিক্ত লজিস্টিক খরচও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF। জানা গেছে এমন একটি ঐতিহাসিক ম্যাচ আয়োজনের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন অনেক আগে থেকেই পর্দার আড়ালে কাজ করছিল। কোনো সুযোগ নিজে থেকে আসার অপেক্ষায় না থেকে তারা সক্রিয়ভাবে ফুটবল কূটনীতি এবং পেশাগত আলোচনার মাধ্যমে এই সুযোগ তৈরি করার চেষ্টা করেছে। তাদের লক্ষ্য ছিল সহজ কিন্তু অত্যন্ত উচ্চাভিলাষী, ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় দল ব্রাজিলকে ভারতের মাটিতে নিয়ে আসা এবং এমন একটি স্মরণীয় ক্রীড়া আয়োজন করা যা দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। তবে শুধু ফুটবল কূটনীতি দিয়েই এই ম্যাচ আয়োজন করা সম্ভব হতো না। ব্রাজিলের মতো একটি দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে হলে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলকে ভারতে নিয়ে এসে ম্যাচ আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি ভারতীয় রুপি পর্যন্ত খরচ হতে পারে। এই বিপুল খরচের মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উপস্থিতি ফি, আন্তর্জাতিক ভ্রমণ ব্যয়, বিলাসবহুল আবাসনের ব্যবস্থা, সুরক্ষা, পরিবহন, অনুশীলনের সুবিধা, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেডিয়াম প্রস্তুতি, অতিথি আপ্যায়ন এবং আরও অনেক ধরনের পরিচালন ব্যয়। অর্থাৎ শুধু ব্রাজিলকে আমন্ত্রণ জানালেই হবে না, তাদের সফরের প্রতিটি বিষয়ে আন্তর্জাতিক মানের হওয়ার নিশ্চয়তা দিতে হবে আয়োজক দেশকে। তবে ভারতের জন্য আর্থিক সহায়তা কখনোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়নি। ভারতের কর্পোরেট বাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাজার, আর বড় বড় কোম্পানিগুলো খুব ভালোভাবেই বোঝে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করার মাধ্যমে কী ধরনের বিশাল মার্কেটিং সুবিধা পাওয়া সম্ভব। প্রতিবেদনের অনুসারে ব্রাজিলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশন বিভিন্ন কর্পোরেট অংশীদারের সঙ্গে আলোচনা করে। তাদের লক্ষ্য ছিল প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা। প্রয়োজনীয় বাজেট বাস্তবভাবে সংগ্রহ করা সম্ভব এমন নিশ্চয়তা পাওয়ার পরই তারা ব্রাজিলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় এগিয়ে যায়। এই সুপরিকল্পিত প্রস্তুতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনায় ভারতের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। ব্রাজিলের দৃষ্টিকোণ থেকেও এই প্রস্তাবে ছিল একাধিক সুবিধা। অস্ট্রেলিয়ার পর ভারতে আসতে তুলনামূলকভাবে কম অতিরিক্ত ভ্রমণ করতে হবে, আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করা হবে এবং এর পাশাপাশি থাকছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা। ব্রাজিলের মতো একটি ফুটবল পরাশক্তির জন্য এসব বাস্তব বিষয়ও মাঠের প্রতিপক্ষের শক্তির সমানই গুরুত্বপূর্ণ। ভারতের পক্ষে আরেকটি বড় সুবিধা ছিল দেশটি বিশাল বাণিজ্যিক বাজার। ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। এশিয়া জুড়ে তাদের রয়েছে কোটি কোটি সমর্থক। ব্রাজিলকে আয়োজন করা মানে টেলিভিশন সম্প্রচার, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, জার্সি ও পণ্য বিক্রি, পর্যটন প্রচারণা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক দর্শক সংযোগ তৈরি হওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রাজিলের ম্যাচ শুধু ভারতের মানুষের কাছেই নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং এশিয়ার আরও অনেক দেশের ফুটবল প্রেমীদের কাছেও ব্যাপক আগ্রহ তৈরি করে। কারণ এই পুরো অঞ্চলে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তা অসাধারণ। এখানেই স্পোর্টস মার্কেটিংয়ের গুরুত্ব ফুটবলের মতোই বড় হয়ে ওঠে। আধুনিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এখন আর শুধু প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য আয়োজন করা হয় না। এগুলো এখন বৈশ্বিক বিনোদনমূলক ইভেন্টে পরিণত হয়েছে, যেগুলো বিপুল অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারে। টেলিভিশন স্বত্বাধিকার, স্পন্সরশিপ চুক্তি, স্টেডিয়ামের টিকিট বিক্রি, অনলাইন স্ট্রিমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা সবকিছু মিলিয়েই এমন একটি ম্যাচকে বাণিজ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। ভারতীয় ফুটবল ফেডারেশন সফলভাবে বোঝাতে পেরেছে যে ব্রাজিলকে আয়োজন করা শুধুমাত্র একটি ব্যয়বহুল প্রকল্প নয়, বরং এটি এমন একটি ইনভেস্টমেন্ট যা ভারতকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এবং প্রচারণায় এনে দিতে পারে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। যেহেতু দলটি ইতোমধ্যেই ওশিয়ানিয়া অঞ্চলে খেলতে যাচ্ছে, তাই ভারত সফর তাদের জন্য লজিস্টিক দিক থেকেও যুক্তিসঙ্গত ছিল। আর্থিক প্যাকেজ আকর্ষণীয়, ভ্রমণসূচিও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্রাজিল এমন একটি ফুটবল প্রেমী দর্শকের সামনে খেলবে যাদের আবেগ দক্ষিণ আমেরিকার বাইরেও অন্যতম শ্রেষ্ঠ। তবে এখানেও একটি দারুণ প্রশ্ন থেকেই যায়। ব্রাজিল যদি ভারতের মাটিতে খেলতে রাজি হয়, তাহলে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু কিংবা অন্য কোনো বড় শহরকে বাদ দিয়ে কলকাতাকেই কেন বেছে নেওয়া হলো ভেন্যু হিসাবে? এর উত্তর লুকিয়ে আছে ফুটবলের গভীর ইতিহাসে। কলকাতাকে দীর্ঘদিন ধরেই ভারতের ফুটবল রাজধানী হিসাবে বিবেচনা করা হয়। এই শহরের ফুটবল কালচার বহু প্রজন্ম ধরে গড়ে উঠেছে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো এশিয়ার অন্যতম আবেগপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছে। কলকাতায় ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এই শহরের পরিচয়েরই একটি অংশ। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল কয়েক দশক ধরে কলকাতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের একটি বিশেষ আবেগময় সম্পর্ক রয়েছে। কলকাতা এবং প্রতিবেশী বাংলাদেশ সহ পুরো অঞ্চলের কোটি কোটি সমর্থক বিশ্বকাপের প্রতিটি প্রজন্মে গর্বের সঙ্গে ব্রাজিলকে সমর্থন করে এসেছে। পেলে থেকে শুরু করে জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনিও, কাকা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং বর্তমান প্রজন্মের তারকারা, ব্রাজিলের অসংখ্য কিংবদন্তি ও তারকা ফুটবলার এই অঞ্চলের কোটি কোটি ফুটবল প্রেমীকে অনুপ্রাণিত করেছেন। 1977 সালে ফুটবল কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমোসের হয়ে কলকাতায় এসে মোহনবাগানের বিপক্ষে একটি প্রদর্শন ম্যাচ খেলেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে তৈরি হওয়া উন্মাদনা আজও ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেদিন সমর্থকদের ভিড়ে কলকাতার রাস্তাগুলো পরিণত হয়েছিল জনসমুদ্রে। স্টেডিয়াম উপচে পড়েছিল উত্তেজনায়। পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল ফুটবল উন্মাদনা। আর পেলে নিজ চোখে দেখেছিলেন ভারতীয় ফুটবল প্রেমীদের ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি অসাধারণ ভালোবাসা। প্রায় 5 দশক পরেও সেই স্মৃতি আজও গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন খুব ভালোভাবে জানে দক্ষিণ আমেরিকার বাইরে খুব কম জায়গাতেই ব্রাজিলের জাতীয় দল এমন উন্মাদনাপূর্ণ পরিবেশ পেতে পারে। তাই কলকাতাকে বেছে নেওয়া শুধুমাত্র একটি বাস্তব বা লজিস্টিক ডিসিশন নয়, এটি একই সঙ্গে একটি প্রতীকী ডিসিশনও। এর মাধ্যমে ব্রাজিল আবারও তার বিশ্বের অন্যতম বিশ্বস্ত সমর্থক গোষ্ঠীর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চলেছে।